বৈশ্বিক পরিস্থিতিতে কিছুটা বিলম্ব হলেও পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, ফ্যামিলি কার্ড উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। ক্ষমতা গ্রহণের ২১ দিনে দুটি প্রতিশ্রুতির বাস্তবায়ন করল বিএনপি সরকার। জীবনযাপনের স্বাচ্ছন্দ্য পাওয়ার আশায় খুশি সুবিধাভোগীরা। নারীর ক্ষমতায়নে কাজ করবে ফ্যামিলি কার্ড, বলছে সিপিডি। প্রকৃতদের খুঁজে বের করে ডিজিটাল ডাটাবেজ তৈরির পরামর্শ। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও আফ্রিকা থেকে জ্বালানি আনবে সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, এক রাতে মৃত্যু ৪০ জনের। কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ হবে বললেন ট্রাম্প। এবং ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমন রেজার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা জানালেন চিফ প্রসিকিউটর। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, বৈশ্বিক যে পরিস্থিতি চলছে তাতে কিছুটা বিলম্ব হলেও পর্যায়ক্রমে সব করবে সরকার। রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। ৫ বছরে ৪ কোটি পরিবারকে দেয়া হবে এই ফ্যামিলি কার্ড। আগামী মাস থেকে শুরু হবে কৃষক কার্ডের কার্যক্রম। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহারে যে কয়টি ইস্যু সবচেয়ে আলোচনায় ছিল তার অন্যতম ফ্যামিলি কার্ড। রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর টি-এন্ট্রি খেলার মাঠে সেই আলোচিত কর্মসূচির উদ্বোধনী আয়োজনে সকাল 10:30টার দিকে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঞ্চে ওঠার আগে ফ্যামিলি কার্ড নিতে আসা উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এরপর কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই কর্মসূচির। বক্তব্যে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। বৈশ্বিক পরিস্থিতির দিক উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করার আহ্বানও জানান তারেক রহমান। মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশ এগোবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন নতুন কর্মসূচির কয়েকটি দিক। আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে ৪ কোটি পরিবার রয়েছে, সেই ৪ কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী ৫ বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। এই দেশই তার শেষ ঠিকানা উল্লেখ করে সবার আগে বাংলাদেশ বলে স্লোগানও দেন সরকার প্রধান। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি এই ফ্যামিলি কার্ড, যার কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। উৎসাহ উদ্দীপনা এতটুকু কমতি নেই উপকারভোগীদের মধ্যে, তবে এ নিয়ে আছে কিছু চ্যালেঞ্জও। সব মিলিয়ে সর্বোপরি আবারও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিলেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ডের উদ্বোধনের প্রথম ধাপে ভাতা পাচ্ছেন ৩৭,৫৬৭ জন। নারী প্রধান পরিবারের জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করল সরকার। মাসিক ২৫০০ টাকা করে পরিবারগুলোকে এই ভাতা দেয়ায় খুশি উপকারভোগীরা।
খাতা কিনতে পারবো কি, কলম কিনে দিতে পারবো কি, 1 মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ফ্যামিলি কার্ড হাতে পেয়ে এভাবেই বনানীর টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে 3 সন্তানের সুন্দর জীবন গড়ার কথা বলছিলেন রিনা বেগম। তার কারণে আমার এই কার্ডটা পাওয়াতে আমার অনেক ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক, আমাদের মন থেকে অনেক শুভেচ্ছা। শপথ নেয়ার 21 দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণমূলক কর্মসূচির অন্যতম প্রকল্প ফ্যামিলি কার্ড বিতরণে আনন্দিত সুবিধাভোগীরা। দিব বলছে, ওইটা তো দিচ্ছে, ওইটা পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। মেয়ের স্কুল বেতন দিব, মাস্টারের বেতন দিব, তে আমাদের জন্য খুশি। ঢাকার বনানীর করাইল বস্তি, চট্টগ্রামের পতেঙ্গা সহ পাইলট পর্যায়ে দেশের 14টি ভিন্ন বৈচিত্র্যের এলাকা নির্বাচন করা হয়েছে। আপাতত ভাতা পাচ্ছেন 37,567 জন। সমতল এলাকার চেয়ে আমরা আমাদের পাহাড়ি এলাকায় আমরা কতটুকু পিছিয়ে। আমেরিকা হাসি সরকার ওরা বেশি ধন্যবাদী। পরীক্ষামূলক এই ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে পরিবারের নারী প্রাধান্য পেয়েছেন। মহিলাদের তো কোনো ইনকাম হয় না, যারা হাউস ওয়াইফ থাকে তাদের এটা একটা মাসিক ইনকাম হবে। ঈদের আগে আমরা ফ্যামিলি কার্ডটা পেয়েছি, অনেক ধন্যবাদ। ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগীরা যেন রাজনীতি ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকে দাবি তাদের। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি কথা রেখেছেন। আল্লাহ যেন আমাদের ভালো রাখে, সবসময় আমরা দোয়া করি। এর আগে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়, যা এর মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করায় সরকারের ওপর খুশি সুবিধাভোগীরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ড শুধু অর্থনৈতিক সচ্ছলতা নয়, এটি দারিদ্র্য বিমোচনেও মাইলফলক হিসেবে কাজ করবে। আর কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে ক্ষমা না করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রীরা। স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণ। দেশের 14 উপজেলার একটি করে ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেওয়া হয়েছে উপকারভোগীদের হাতে। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। চট্টগ্রামে পতেঙ্গা বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনেও মাইলফলক হিসেবে কাজ করবে এই প্রকল্প। একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু উপরের মানুষ পাবে আর বাকি লোকগুলো বঞ্চিত হবে, এই ধরনের অর্থনীতি বাংলাদেশে আমরা চলতে দেব ইনশাআল্লাহ। আমাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হবে যারা পিছিয়ে পড়া মানুষ। সুনামগঞ্জে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন জরিপ থেকে তথ্য উপাত্ত নিয়ে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। একটি সার্বজনীন গ্রহণযোগ্য একটি স্কোরিং এর মাধ্যমে আমরা উপকারভোগীদের নির্বাচন করেছি। এখানে কোনো পর্যায়ের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই এবং আমরা এই নিরপেক্ষতা আমরা বজায় রাখবো। কিশোরগঞ্জের ভৈরবে 5 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। প্রাথমিকভাবে 1010টি পরিবারকে কার্ডের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এমনিভাবে সারা বাংলাদেশে হবে, প্রত্যেকটা পরিবার এই কার্ডের আওতায় আসবে। ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পেছনে না তাকিয়ে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এখন সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। কেউ কোন রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা কোনো ক্ষমা করব না। আসেন আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, পেছন দিকে না তাকাই, সামনের দিকে তাকিয়ে সামনেটাকে কি করে সুন্দর করা যায়। আগামীতে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার ভিন্ন ধর্মী উদ্যোগ নেবে বলেও জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। নারীর ক্ষমতায়নে কাজ করবে ফ্যামিলি কার্ড, এ কথা জানিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করে ডিজিটাল ডাটাবেজ তৈরি দরকার। আর মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি ঝুঁকিতে বাংলাদেশ, মানুষের আয় উপার্জনে চাপ বাড়বে, সামগ্রিক প্রবৃদ্ধিতে পড়বে নেতিবাচক প্রভাব, এমন পর্যবেক্ষণও দিয়েছে সিপিডি।
চলতি অর্থ বছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ৬০,০০০ কোটি টাকা। এডিপির বাস্তবায়ন গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল্যস্ফীতিও এখনও ঊর্ধ্বমুখী। অর্থনীতির বিভিন্ন সূচক ঘোষিত বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় এখনও অনেক পিছিয়ে। এসব তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, অন্তর্বর্তী সরকার উচ্চাভিলাষী বাজেট দেয়, এখন তা বাস্তবতার সাথে মিলছে না। বাজেটে অনেক ধরনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু বাস্তব পরিস্থিতির সাথে সেই লক্ষ্যমাত্রাগুলোর কোনো মিল পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় আগামী অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা নির্ধারণের আগে চলমান বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় নেয়ার পরামর্শ সিপিডির। যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত, এর ফলে যে জ্বালানি সরবরাহে একটা বিঘ্ন ঘটছে, এবং এটা যদি বিঘ্ন ঘটতে থাকে তাহলে মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে, বাড়াবে নারীর ক্ষমতায়ন। তবে এজন্য দরকার একটি সামগ্রিক তথ্য ভান্ডার। নতুন সরকার তারা এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। মানুষের একটা আর্থিক সক্ষমতা দিবে এবং একটা সহায়তা হিসাবে কাজ করবে বর্তমানে উচ্চ মূল্যের স্ফীতির প্রেক্ষিতে, এবং তাছাড়া এটা নারীর ক্ষমতায়নেও সহায়ক হবে। প্রকৃত উপকারভোগী খুঁজে বের করা, সেটার কিন্তু একটা ডিজিটাল ডেটাবেস এবং উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থাটা করতে হবে। সিপিডি বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট দেশে মূল্যস্ফীতি বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে। জ্বালানি তেলের যোগান সীমিত করে বাজারে সংকট তৈরি করা হচ্ছে। এখনকার মতো যে চাহিদা, এটা পূরণ করা গেলেও মানুষ মনে করছে যে একটা সংকট সৃষ্টি হবে, সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে, এবং এরকম প্যানিক বাইং যখন হয় তখন দুনিয়াতে কোনো দেশ ওটা তাৎক্ষণিকভাবে মেটাতে পারবে না। সো বাজারকে একটা আস্থার মধ্যে নিয়ে আসা, একটা নিশ্চয়তা দেওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের বাজারে আস্থা বাড়াতে সরকারকে কৌশলী হওয়ারও তাগিদ দিয়েছেন সিপিডির গবেষকরা। তো বাংলাদেশের বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আজও সকাল থেকেই তেল বেচাকেনা বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশনে। মালিকরা বলছেন, চাহিদার তুলনায় অনেক কম তেল দিচ্ছে ডিপোগুলো, তাই ভোক্তা পর্যায়ে চাহিদা মেটাতে হিমশিম অবস্থা তাদের। আর চালকদের ক্ষোভ, কথা দিয়ে কথা রাখতে পারছে না পাম্পগুলো। নির্ধারিত সময়ে এসেও মিলছে না তেল। আর রাইড শেয়ারিং চালকদের জন্য তেল গ্রহণের সীমা 5 লিটার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তেলের কোনো সংকট নেই, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও আফ্রিকা থেকে জ্বালানি সংগ্রহ করা হবে। তেলের জন্য দীর্ঘ এই লাইন যেন অনেকটাই অভ্যাসে পরিণত হয়েছে নগরবাসীর কাছে, যে লাইনে কেউ বা ভোর থেকে, আবার কেউ আসছেন আগের রাতে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর মহাখালী, তেজগাঁও, মিরপুর সহ বন্ধ পাওয়া যায় নগরীর অধিকাংশ পাম্প। আর যেসব পাম্পে সকাল থেকে তেল দেয়া হচ্ছিল, তাদের অনেক পাম্পেই দ্রুত ফুরিয়ে যায় স্টক। মিরপুর এরিয়াতে ম্যাক্সিমাম পাম্পই বন্ধ। সামনে 2টা আছে, ওইটাও বন্ধ। এই পাশে ওই যে তালতলা একটা আছে, এটাও বন্ধ। খোলা থাকে অনেক পাম্প, কিন্তু তেল দিতে চায় না। প্রাইভেটের সিরিয়াল তো মনে করেন অনেক লম্বা সিরিয়াল। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় অনেক কম তেল দিচ্ছে ডিপোগুলো, তাই এই সংকট। আমরা কালকে যে তেল আনছি সেই তেল দিয়ে চলতেছে, এখন কতক্ষণ চলে? আমাদের গাড়ি আবার গেছে তেল আনার জন্য। এই পর্যন্ত যদি তেল থাকে তাহলে সেম পরিমাণ আমরা দিতে পারবো, না থাকলে তো বন্ধ থাকবে গাড়ি আসা পর্যন্ত। এদিকে রাইড শেয়ারিং এর চালকদের জন্য 5 লিটার পর্যন্ত তেল নেওয়ার সুযোগ দেয় কিছুটা স্বস্তি ফিরেছে। অবশ্যই আমাদের গরিব মানুষের জন্য অবশ্যই এটা 100% ভালো, কারণ আমরা দিন আনি দিন খাই। 2 লিটার 200 টাকার তেলে আমাদের আসলে ফুরায় না। না, আমাদের পাম্পে কখনোই তেল দেওয়া বন্ধ হয় নাই। আমরা সরকারের নিয়ম অনুসারে যথাযথভাবে রেশনিং পদ্ধতি মেনে চলে আমরা তেল কন্টিনিউ করতেছি। সরকারের পক্ষ থেকে আবারও ঘোষণা দেওয়া হয়েছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি, তখন আমার ধারণা এই উদ্বেগ সময়ের সাথে সাথে স্বাভাবিক প্রক্রিয়াও কমে যাবে। বিভিন্ন বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। রিফাত তাসনোভা, নিউজ ডেস্ক। কবর থেকে কঙ্কাল চুরি করে মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হয় 15 থেকে 20 হাজার টাকায়। দীর্ঘদিন এভাবেই দেশের বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে কেনাবেচা করছে 700 সদস্যের একটি চক্র। আর এ কাজে জড়িত খোদ মেডিকেল শিক্ষার্থীরাই। চক্রের হোতা সহ 4 সদস্যকে গ্রেপ্তারের পর
উঠে এসেছে এরকম ভয়ঙ্কর তথ্য। জব্দ করা হয় ৪৭টি মাথার খুলি ও কঙ্কাল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপি। কবর থেকে তোলা হচ্ছে মানবদেহের কঙ্কাল। প্রসেসিং এর পর তা বেচাকেনা হচ্ছে খোদ রাজধানীতেই। এমন তথ্যে মাঠে নামে পুলিশ। কঙ্কাল সহ মণিপুরি পাড়া থেকে গ্রেপ্তার হয় বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজের শিক্ষার্থী গাজী জহিরুল। তার দেওয়া তথ্যে আবুল কালাম ও আসাদুল মুন্সি নামে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যে উত্তরের একটি ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে 44টি কঙ্কাল সহ চক্রের হোতা ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। এই 4 জনই রিলেটেড আর কি, মানে কেউ যারা কবর থেকে এই হাড়গুলা উঠাচ্ছে, যারা কবর থেকে এই হাড়গুলো আবার প্রসেস করতেছে এবং তাদের কাছ থেকে নিয়ে আবার সেগুলো আবার সুন্দর করে কঙ্কাল বানাচ্ছে, এই প্রসেসের সাথে 4 জনই ইনভলভ এবং ফাইনালি হচ্ছে এরা বিক্রি করে হচ্ছে স্টুডেন্টগুলো। গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর সহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে এই কঙ্কালগুলো চুরি করত চক্রটি। পরে প্রসেসিং করে তা বিক্রি করত মেডিকেল শিক্ষার্থীদের কাছে। তারা হচ্ছে প্রাথমিকভাবে এই কঙ্কালগুলো 6 থেকে 8 হাজার টাকায় কেনে মাঠ পর্যায় থেকে, এরপরে সেল করে 15-20 হাজার, মানে যার কাছে যা পায় তাদের কাছে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকেই জানে। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তারা হচ্ছে কঙ্কালটিটাকে তার কাছে সেল করে। গত কয়েক বছর ধরে চক্রটি অনলাইনে এই ব্যবসা করে আসছে। কঙ্কাল বেচাকেনায় সক্রিয় রয়েছে 700 সদস্য। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে চলছে অভিযান বলেও জানায় পুলিশ। এবং এই চক্রে আরও যারা বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে 1 কোটি টাকা চেয়ে অডিও ফাঁসের অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করবে প্রসিকিউশন। একই সাথে এই ঘটনায় ব্যথিত ও সংক্ষুব্ধ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার প্রসিকিউশন প্যানেলের বৈঠক শেষে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। জানান, গণমাধ্যমে প্রচারের পরই বিষয়টি তার নজরে আসে। এসব ঘটনায় বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ট্রাইব্যুনালে বিচার কাজ নিয়ে পুনর্তদন্ত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আসামিকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে সাইমুম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। তবে এর আগেই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটি আন্তর্জাতিক মানের একটি ট্রাইব্যুনাল হবে। মাননীয় ট্রাইব্যুনালের কাছে আমি দরখাস্ত দিয়েছি, সেই কেসটি আমি ডেফার্ট করার জন্য আবেদন করেছি, তারা মঞ্জুর করেছেন এবং আশা করছি যেটা আমি ভবিষ্যতে সেই এভিডেন্সটা, সেই কেস ইনশাল্লাহ আমরা টেন্ডার করতে পারবো এবং সেখানে আমাদের একটা কাঙ্ক্ষিত ফল ইনশাল্লাহ আমরা পাবো বলে ওই জাজমেন্টে আমরা প্রত্যাশাও করছি। একইভাবে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ নিয়ে বিবাদের জেরে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 15 জন। দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, জুলাই বিপ্লবের পর ইউনিয়ন পরিষদে প্রবেশ করতে পারেনি রায়পুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকালাইন সেপু। তার জায়গায় প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির নেতা সারগিদুল ইসলাম। কিন্তু সারগিদুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করে আসছে বিএনপির অপর একটি পক্ষ। এর জের ধরে দুপুরে বিএনপির ওই পক্ষ আওয়ামী লীগ নেতা গোলাম সাকালাইনকে নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানের পদ দখল করতে যায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হলে আহত হন 15 জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইউকোরিয়া কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে ইনজেনেটিক্স কারখানার সামনে অবস্থান নেন তারা। দুপুর পর্যন্ত আশুলিয়ার শিমুলতলা এলাকায় ইউকোরিয়া কারখানার সামনে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় ভুক্তভোগী শ্রমিকরা জানান, গেল নভেম্বরে ইনজেনেটিক্স গ্রুপের এই কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিকদের 2 মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য জানুয়ারিতে সময় নির্ধারণ হলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। তাই দ্রুত ন্যায্য দাবি মেনে চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধের দাবি জানান শ্রমিকরা।
দুর্যোগে প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। সকালে ঝিনাইদহের উজির আলী কলেজ মাঠে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগে উদ্ধার প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মহড়ায় শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে অগ্নিকাণ্ড কিভাবে মোকাবেলা করতে হবে ও ভূমিকম্প হলে করণীয় এসবের উপর মহড়া হয়। এছাড়া পটুয়াখালী ও টাঙ্গাইলে শোভাযাত্রা, আলোচনা সভা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া হয়। প্রবাসীরা যাতে দ্রুত সময়ে সেবা পান সেজন্য লন্ডন হাই কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। একই সঙ্গে হাই কমিশনের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাই কমিশনের কাজে আরও গতি আনতে অচিরেই আরও উদ্যোগ নেওয়া হচ্ছে। সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, ম্যানচেস্টার সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু থাকবে। আমাদের কমিউনিটির অনেক নেতৃবৃন্দ আবু তৈয়ব দাদা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হাই কমিশনের সদস্যদেরকে বলেছি যাতে আপনাদের সেবা সর্বোত্তমভাবে তারা প্রদান করে এবং এই বিষয়ে আমরা কোনো ধরনের গাফিলতি সহ্য করব না। এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা।